নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ ক্লাসরুম শাখার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা নতুন একটি গদ্য পড়ব। হ্যাঁ, গদ্য। সেই গদ্যটির নাম হচ্ছে ফুলের বিবাহ। দেখো আমি লিখেছি ফুলের বিবাহ। এর লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষার্থীরা, এই ফুলের বিবাহ গদ্যটি তোমাদের কাছে কি নাম শুনে কি মনে হচ্ছে যে এই গদ্যটি পড়তে বা পড়ার সময় আমরা বিভিন্ন রকমের ফুলের পরিচয় পেতে পারি, তাই না? হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের ফুলের নাম উঠে এসেছে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ফুলের বিবাহ, হ্যাঁ, এই ফুলের বিবাহ মানে কি, মানে অবশ্যই কোনো ফুলের বিয়ে হচ্ছে, আর বিয়ে সংক্রান্ত কোনো গল্প এখানে ফুটে উঠেছে। কিন্তু আমরা সবসময় যেটা করি, আজকেও সেটাই করবো যে গল্পে যাওয়ার আগে আমরা লেখক পরিচিতিটা জেনে নেব। যেহেতু ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি ফুলের বিবাহ গদ্যের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো তার সম্পর্কে আমরা একটু পড়ি। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন, কত জুন? 26শে জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে। কত সাল, কত তারিখ, কোন বঙ্গ, কোন বঙ্গের কোন জেলা বা কোন গ্রাম? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই লাইনটি পুরো বুঝতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা, খেয়াল করো, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে কি আছে দেখো, বঙ্গ, পশ্চিমবঙ্গ, তারপর কি উল্লেখ আছে দেখো, পশ্চিমবঙ্গ জেলার কি গ্রাম বা কি জেলা? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা। দেখো 24 পরগনা জেলাটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। 24 পরগনা জেলার কোন গ্রাম? কাঁঠালপাড়া গ্রাম। কাঁঠালপাড়া গ্রাম। তাহলে দেখো এখানে বঙ্গ, জেলা, গ্রাম, এইভাবে কিন্তু আমাদের তিনটি এমসিকিউ আসতে পারে। তাই আমরা কি করব, এটা একটু খেয়াল করব যে কত সাল, কত তারিখ, কোন বঙ্গ, কোন জেলা এবং কোন গ্রাম। তারপর দেখো কি আছে, তিনি 1858 সালে, কত সালে? 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1858 সাল, দেখো এখানে আমি সালটা লিখে দিচ্ছি। 1858 সাল কি করেন তিনি? 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, বিএ ফুল স্টপ দিয়ে তারপর বিএ পরীক্ষায় তিনি কি করেছে? উত্তীর্ণ হয়েছে। তারপর দেখো কি আছে, সেই বছরই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্র 33 বছর বয়স একই পদে চাকরি করে 1891 সালে অবসর গ্রহণ করেন। সেই বছরে তিনি চাকরি পান এবং তিনি কি করেন? 33 বছর একই পদে তিনি চাকরি করে সেখান থেকে অবসর নেন। কত সালে? 1891 সালে তিনি কি করেছেন? অবসর নিয়েছেন। তাহলে দেখো এখানে আমরা কি শিখলাম? 1858 সালে কলকাতা থেকে তিনি বিএ পাস করেছে, আবার সেই বছরই তিনি কি করেছেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি পেয়েছেন। আচ্ছা, চাকরি পাওয়ার পর তিনি টানা 33 বছর ওই একই পদে চাকরি করেছেন এবং তারপর তিনি কি করেছে? 1891 সালে অবসর গ্রহণ করেছে। তাহলে একটা তোমাদের প্রশ্ন আসতেই পারে যে শিক্ষার্থীরা বলো তো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার চাকরিতে অবসর, একই চাকরি অবসর গ্রহণ করে কত সালে? 1891 সালে। তিনি পাঠ্যাবস্থায় সাহিত্য চর্চা শুরু করলেন। পাঠ্যাবস্থায় মানে কি? তিনি যখন পড়াশোনা করতেন, পড়াশোনায় থাকাকালীন সময়ে তিনি সাহিত্য চর্চা করতেন। তার সাহিত্যটা ভালো লাগতো, নিজের মতো করে তিনি টুকটাক সাহিত্য চর্চা করতেন। তারপর কি আছে দেখো, তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে। এখানে একটু খেয়াল করো, তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে কিসে? পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে।
পাশ্চাত্য ভাবাদর্শ। তাহলে তার একটা প্রশ্ন আসতে পারে যে তার উপন্যাসের মূল ধর্মীটা কি রকম ছিল। তাহলে আমরা কি লিখবো? পাশ্চাত্য ভাবাদর্শ। পাশ্চাত্য ভাবাদর্শে তিনি কি করতেন? তার যে উপন্যাস রচনা করতেন সেই জন্য কিন্তু সেই ক্ষেত্রে তিনি সেই উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে 1865 সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী। 1865 সাল, খেয়াল করো শিক্ষার্থীরা, 1865 সাল তার প্রথম উপন্যাস প্রকাশিত দুর্গেশনন্দিনী। তাহলে দেখো দুর্গেশনন্দিনী তার প্রথম প্রকাশিত একটি নবদিগন্তের উন্মোচন করেছিলেন। তার অন্যান্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ। তাহলে 1865 সালে যে বাংলা উপন্যাসে তার প্রথম উপন্যাস আছে সেটা কি? দুর্গেশনন্দিনী বা দুর্গেশ নন্দিনী। এটি কি? এটি বাংলা উপন্যাস, সর্বপ্রথম বাংলা সাহিত্যের সর্বপ্রথম উপন্যাস। বাংলা সাহিত্যের এক নবদিগন্তের উন্মোচন করে দিয়েছিল এই উপন্যাসটি। তার অন্যান্য উপন্যাসও কিন্তু রয়েছে, বহু রয়েছে, এবং সেগুলো তার মধ্যে উল্লেখযোগ্য যদি কিছু তোমাদের সামনে উল্লেখ করা যায় সেগুলোর মধ্যে পড়বে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, মৃণালিনী, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, তারপর হচ্ছে রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দময়ীর আগমন এবং আনন্দময়, এই দুটি ছিল। আচ্ছা, তারপর দেখো তার পাশাপাশি আরো দুটি প্রবন্ধ তার ছিল উপন্যাস, সেটি হচ্ছে দেবী চৌধুরানী ও সীতা। শিক্ষার্থীরা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছে। আমি এতক্ষণ যে নামগুলো বললাম সেই নামগুলো কিন্তু ছিল উপন্যাস। দেখো সেই নামগুলো কি ছিল? উপন্যাস ছিল, কিন্তু শুধু উপন্যাস নয়, প্রবন্ধ সাহিত্যে তার অসামান্য অবদান ছিল। যেমন কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, কৃষ্ণ চরিত্র ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ। তাহলে প্রবন্ধ গ্রন্থের মধ্যে আমরা পাঠ্য বই কয়টা পেলাম? 3টা পেলাম। কি কি পেলাম? কমলাকান্তের দপ্তর, লোক রহস্য এবং কৃষ্ণ চরিত্র। তাহলে আমরা পাঠ্য বই, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে তোমাদের পাঠ্য বইয়ে কয়টি প্রবন্ধ সাহিত্যের কথা উল্লেখ আছে? তাহলে তোমরা কি লিখবে? 3টি। কি কি? কমলাকান্তের দপ্তর, লোক সাহিত্য এবং চরিত্র। আচ্ছা, তারপর দেখো কি আছে? বঙ্কিমচন্দ্রের মৃত্যু দেওয়া আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সালটা দেখো আমি এখানে উল্লেখ করেছি 1894 সাল। তাহলে এখন আমরা কি করব? সালটা দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালে 8 এপ্রিল মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থীরা এইগুলো আমাদের লেখক পরিচিতি। এখন দেখো আমরা গল্পটি পড়ার আগে একটু পাঠ পরিচিতি সম্পর্কে একটু করে ধারণা নিয়ে নিই। সেটি হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা। লঘু রচনা বুঝো? ছোট লঘু রচনা কমলাকান্তের দত্ত গ্রন্থের নবম সংখ্যক লেখা হচ্ছে ফুলের বিবাহ। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সেই ফুলের গন্ধের তারতম্য, ফুলের বর্ণের রকম ফের ইত্যাদি এখানে কি করেছে? খুবই সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন। আমি প্রথমেই বলেছি যে ফুলের বিবাহ এই নামটি শুনেই আমরা বুঝতে পারছি যে এই পদ্ধতিতে আমরা বিভিন্ন রকমের ফুল সম্পর্কে জানবো, তাদের ধরন জানবো, তাদের আকার জানবো, এবং মানব জাতির মধ্যে যেভাবে বিবাহ সম্পাদিত হয় ঠিক সেরকম ভাবেই কন্যা দায়গ্রস্তে একটি ফুলের বাবা কিভাবে একটি কন্যাকে দায়গ্রস্ততা থেকে মুক্তি পায় সেটিও আমরা এখানে কি করব? এখানে আমরা জানতে পারবো। তারপর দেখো কখন কোন ফুল ফোটে প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে সেটা জানবো। এই অনুষ্ঠানে বর কনে কেন্দ্রে থাকলেও বর কনের মাতা পিতা, কনের পড়শি, আমরা কি পড়শি বুঝি? ক দশন্ড র তাহলে বসয় রশি, পড়শি। এই পড়শি মানে কি? পড়শি মানে হচ্ছে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। আচ্ছা, এই যে কনের পড়শি নারীরা নানা মাঙ্গলিক ব্রতে সম্পৃক্ত থাকেন, যুক্ত থাকেন, বিশেষভাবে যুক্ত। তাহলে এতে কারা কারা থাকে? মাতা পিতা, পাড়া প্রতিবেশী, তারপর কি কি থাকে? বিভিন্ন রকমের মাঙ্গলিক অনুষ্ঠানে কিন্তু আরো অনেকে যুক্ত থাকে। আর বিবাহ ক্ষেত্রে ঘটক যুক্ত থাকেন, পুরোহিত যুক্ত থাকেন। এভাবে আমরা ফুলের বিবাহতেও দেখতে পাবো
উপস্থাপন করেছে। আচ্ছা, তারপর দেখো বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তি পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ এখানে অসাধারণ দক্ষতার সঙ্গে লেখক কি করেছেন এখানে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ দক্ষতায় বঙ্কিমচন্দ্র বাঙালির গার্হস্থ্যে একটি অনুষ্ঠানকে আরো আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন। কি করেছেন? একটি ঘটনাকে, গার্হস্থ্য জীবনের একটি ঘটনাকে ফুলের মাধ্যমে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে কি করেছে, খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, যাতে তোমাদের কাছে এটা একটু আকর্ষণীয় মনে হয়। লেখক এখানে প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপন করে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। তার এই রচনাভঙ্গি ও সাহিত্যবোধ বাংলা গদ্য সমাজ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে তার কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? রচনাভঙ্গি এবং সাহিত্যবোধ বাংলা গদ্য সমাজের বিকাশের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছিল। কার এই অবদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে লেখক পরিচিতি যখন পড়লাম তখন কিন্তু আমরা এখানে পড়েছি যে পাশ্চাত্যের ভাবাদর্শের ক্ষেত্রে যে উপন্যাস রচনা করা হয় সেই ক্ষেত্রে তিনি পথিকৃৎ হিসেবে লক্ষিত। ঠিক সেরকমই এই গল্পটিও কিন্তু তার অসাধারণ একটি পারদর্শিতার ফলস্বরূপ আমাদের সামনে উঠে এসেছে। এই যে ফুলের বিবাহ, এই ফুলের বিবাহে কিভাবে ফুলকে কন্যাদায় করা হয়, একটি বাবা কিভাবে সেটা থেকে মুক্তি পায় সেভাবে এখানে তুলে ধরা হয়েছে। একটি মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ কিন্তু একটি মাঙ্গলিক অনুষ্ঠান। মাঙ্গলিক অনুষ্ঠান কি? মঙ্গলময় অনুষ্ঠান, তাই না? যে অনুষ্ঠানটি শুভ, সেই অনুষ্ঠানগুলোকে মাঙ্গলিক অনুষ্ঠান বলে। আর সেই মাঙ্গলিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হচ্ছে একটি অনুষ্ঠান, সেটি হচ্ছে বিবাহ। এই বিবাহটি এখানে লেখক মাঙ্গলিক অনুষ্ঠান হিসেবে আমাদের কাছে আখ্যায়িত করেছে। শিক্ষার্থীরা, এই যে ফুলের বিবাহ গদ্য, এই গদ্যের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা দেখো এই গল্প থেকে দুটো জিনিস পড়লাম। সেটি হচ্ছে প্রথমত আমরা পড়েছি লেখক পরিচিতি, তার জন্ম, তার মৃত্যু, তার বড় হওয়া, কত সালে তিনি বিএ পাস করেছে, 1858 সালে বিএ পাস করেছে। তারপর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেছে, একটানা 30 বছর চাকরি করে তিনি 1891 সালে অবসর গ্রহণ করেছে। এগুলো আমরা জেনেছি তার মৃত্যু 1894 সালে। ঠিক তেমনি আমরা তার পরবর্তীতে জেনে নিয়েছি পাঠ পরিচিতি। আর এই দুটো পড়ার ফলে আমাদের কি হবে? আমাদের কাছে যখন আমরা রিডিং ওয়াইজ পড়বো তখন আমাদের কাছে গল্পটা অনেক সহজ মনে হবে, আর আমাদের প্রশ্নের উত্তরগুলো খুব সহজ মনে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে এই রিডিং নিয়ে আমরা কথা বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।